উচ্চারণের গল্পকথনে আপনাদের স্বাগতম। আজ পাঠ করব ভিক্টর ম্যারি হুগোর পৃথিবী বিখ্যাত উপন্যাস লা মিজারেবল এর তৃতীয় পর্ব। সিপাহীদের আগে আগে একজন সার্জেন্ট, সে এসেই অভিবাদন জানালো, মহামান্য, এই লোকটাকে আমরা পেলাম শহর থেকে বেশ খানিকটা দূরে। এর গতিবিধি সন্দেহজনক মনে হলো, তাই ধরে ফেললাম অনেক কষ্টে। যা ভেবেছিলাম তাই। ওর ছাড়পত্রের রং হলদে এবং ওর ঝোলায় যা পাওয়া গেল কতগুলি রূপোর বাসন, যা দেখে আমাদের মনে হলো। বিশপ ওর কথায় বাধা দিয়েই বলে উঠলেন, মনে হলো যে বাসনগুলো সব আমার। ঠিকই মনে হয়েছে তোমাদের, আমি বাসনগুলি দিয়েছিলাম লোকটাকে। তা ভাই? জ্যাভ হেলজার দিকে তাকিয়ে বিশপ বললেন, তা ভাই, বাসনের সাথে মোমদাদিন দুটিও তো আমি তোমাকে দিয়েছিলাম। ওগুলো তুমি ভুলে ফেলে গিয়েছো কেন? এরা তোমাকে ফিরিয়ে এনে কষ্ট দিয়েছে বলে আমি দুঃখিত, কিন্তু মোমদানি দুটি তুমি এবারে নিয়ে যেতে পারবে বলে খুশিও হচ্ছি। নিয়ে যাও, ওতেও কিছু পয়সা আসবে তোমার। হতভম্ব জ্যাভ হেলজার তখন যে অবস্থা, তাতে হতভম্ব অবস্থা বললে খুব কম করেই বলা হয়। প্রথমত, ওই মহামান্য সম্বোধন, গির্জার লোকদের ভেতর মহামান্য সম্বোধন শুধু বিশপদেরই প্রাপ্য। তবে কি ইনি বিশপ, যিনি এই রকম 6 কামরার বাড়িতে একান্ত দীনদরিদ্রভাবে একমাত্র পরিচারিকা নিয়ে বসবাস করেন? এর চেয়ে আশ্চর্য আর কী হতে পারে? তারপরও আরও গভীরতম আশ্চর্য আছে। পুলিশ তাকে চোর বলে ধরে এনেছে, অথচ বিশপ বলছেন চুরি সে করেনি, তিনি স্বেচ্ছায় দান করেছিলেন বাসনগুলি। যার চাইতে কে আর বেশি জানবে এ ব্যাপারের সত্য মিথ্যা? তা সে তো জানে যে দান সে পায়নি, চুরি করেছিল। চুরি চুরি ডাহা চুরি। তবে এ বিশপ জেনে শুনে মিথ্যা বলেন কেন? তাকে বাঁচাবার জন্যই যে, তাতে তো কোনো ভুল নেই। কিন্তু কেন? তিনি কেন অজ্ঞাত অপরিচিত একটা কয়েদিকে বাঁচাবার জন্য মিথ্যা কথা বলছেন, নিজে ধর্মযাজক হয়েও? সবই আশ্চর্য, সবই দুর্বোধ্য। জ্যাভ হেলজা অভিভূত আড়ষ্ট হয়ে তাকিয়ে থাকে শূন্য দৃষ্টিতে। হতভম্ব একা জ্যাভ হেলজাই হয়নি, হয়েছে মাদাম ম্যাগলোয়ারও। জ্যাভ হেলজাকে ধরে নিয়ে পুলিশেরা যখন এলো বামাল সমেত, সে উৎফুল্ল হয়ে উঠেছিল। যাক, এত আদরের, এত গর্বের বাসনগুলি উদ্ধার হলো তাহলে। কিন্তু তার আক্কেল গুডুম হয়ে গেল প্রভুর কথাবার্তা শুনে। এসব কি বলছেন তিনি? তিনি দান করেছেন জিনিসগুলো ওই দুষ্পনটাকে? হবেও বা, বিশপের মতো আপন ভোলা লোকের পক্ষে কিছুই অসম্ভব নয়। রাত্রির আহারের পর সে তো গৃহিণীর সঙ্গে উপরে উঠে গিয়েছিল। তখন নিরিবিলিতে নিচে বসে বিশপ যদি দান খয়রাতে মেতে উঠে থাকেন, হ্যাঁ, এটা মোটেও অসম্ভব নয় তার পক্ষে। মরার উপরে খাড়ার ঘা। এই সময়ে প্রভু আদেশ করলেন, মাদাম, বন্ধুটি মোমদানি দুটি ভুলে গিয়েছিলেন, এনে দাও তো। প্রভুর আদেশের উপর দ্বিরুক্তি কখনো করা যাবে না। সে পায়ে পায়ে ভেতরে চলে গেল। হতভম্ব হয়েছে পুলিশের লোকগুলিও। লোকটা যে দাগি চোর তার প্রমাণ তো ওই হলুদ ছাড়পত্র। এই চোরকে মূল্যবান বাসনগুলি দান করবার কি প্রয়োজন হয়েছিল বিশপের, তা তো তারা বুঝতে পারছে না। ইনি বিশপ না হয়ে অন্য কোনো লোক হলে তারা তর্ক করতে পারত, প্রশ্ন করতে পারত। এক্ষেত্রে তো কিছুই করবার পথ খোলা নেই। তবে তারা পুলিশ। হতভম্ব ভাবটা কাটিয়ে উঠতে দেরি হলো না তাদের। কাটিয়ে উঠেই দ্বিধার সঙ্গে বলল, তাহলে মহামান্য, এ লোকটাকে ছেড়ে দেই? অবশ্য, তাছাড়া আর করবার কি আছে? একটা ভুল হয়ে গিয়েছে, সেটার জন্য আফসোস যতই করি, তোমাদের কর্তব্য পরায়ণতার জন্য ধন্যবাদও না দিয়ে পারছি না। তোমরা উচিত কাজই করেছ। অভিবাদন করে পুলিশেরা প্রস্থান করল। ততক্ষণে মাদাম ম্যাগলোয়ারও মোমবাতি দুটি এনে রেখে দিয়েছে জ্যাভ হেলজার সামনে। রেখে দিয়ে বুঝি কান্না চাপতে না পেরে সে তাড়াতাড়ি সরে পড়েছে বিশপের সামনে থেকে। এতদিনকার বাসন আর মোমবাতিগুলি সত্যিই গেল তাহলে। আর তারা কোনো দিন শোভা পাবে না খাবার টেবিলে। বাগানে এখন বিশপ আর তার সামনে নতশির জ্যাভ হেলজা। বিশপ দুপা এগিয়ে এসে হাতকানি রাখলেন যা কাঁধের ওপর। সে হাতের ভেতর থেকে কি একটা বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত হলো যার দেহে। না হলে অমন করে কেঁপে উঠল কেন এই দৈত্যের মতো পুরুষটা? চকিতের মতো একবার মুখ তুলে বিশপের দিকে এক পলক তাকিয়েই জ্যা তখনই আবার চোখ নামিয়ে ফেলল। নতমস্তকেই রুদ্ধ কণ্ঠে সে বলে উঠল, এসবের মানে কি? আপনি এমনটা কেন করলেন? করলাম যাতে তোমাকে আবার সেই নরকে ফিরে যেতে না হয়, যেখানে মানুষ পরিণত হয় পশুতে। আর কী বা এমন করেছি আমি? দান?
না, আমি যা করেছি তা মোটেই তার নয়। এ একটা লেনদেনের ব্যাপার, একটা কেনাবেচা। কেনাবেচা? যে মুখ মুখ তুলে তাকায়, আবার বিশপের কথা সে বুঝতে পারছে না। হ্যাঁ, কেনাবেচা। সুস্পষ্ট সুদৃঢ় কণ্ঠে তাকে বলে যান বিশপ, বাসন আর মোমদানি আমি তোমাকে দান করিনি, ওইগুলোকে মূল্যস্বরূপ ধরে দিয়ে তোমার কাছ থেকে একটা জিনিস কিনে নিয়েছি আমি। কিনে? কি? যার মুখে কথা ফুটছে না, চোখ দিয়ে ফুটে বেরোচ্ছে নীরব প্রশ্ন। আমি তোমার কাছ থেকে কিনে নিয়েছি তোমার আত্মা, যাকে তুমি শয়তানের সেবায় নিযুক্ত করেছিলে। সেই আত্মাকে কিনে নিয়ে আজ আমি ভগবানের চরণে অর্পণ করলাম। যে অভাগা ভাই আমার, এই কথাটি মনে রেখো প্রতিক্ষণে, প্রতি পলে অনুপলে। আজ থেকে শয়তানের আর কোনো দাবি নেই তোমার ওপর। কায় মনে প্রাণে আজ থেকে তুমি ভগবানেরই। বেলা যখন প্রায় দুপুর, তখন জ্যা বসে আছে আরণ্য প্রদেশে। ডি থেকে লাবড়িয়ে যাবার পথে পড়ে এই জায়গাটা। শহর এখান থেকে ৯-১০ মাইল ভেতরেই। বড় গাছের জঙ্গল এটি নয়, ছোট ছোট ঝোপঝাড় অগুন্তি রয়েছে, তাদের মাঝে মাঝে ছোট ছোট খোলা মাঠের টুকরো। জ্যা বসে আছে একটা ঝোপের আড়ালে, একখানা পাথরের উপরে। লাঠি আর ঝোলা পাশে পড়ে রয়েছে, সেদিকে দৃকপাত নেই জ্যার। কোনো কিছুই ওপরের দৃষ্টি নেই তার। আকাশ পৃথিবী সবই শূন্য, অর্থহীন তার কাছে। এ কি বিপর্যয় ঘটে গেল তার ওপর দিয়ে! জেলখানা সে বোঝে, অত্যাচার সে বোঝে, বোঝে না দয়া, মানবতা, আত্মা, ভগবান। অথচ বন্যার প্লাবনের মতো অবদ্ধ সেই জিনিসগুলি আচমকা এসে তাকে হাবুডুবু খাইয়ে দিচ্ছে ক্রমাগত। নিজেকে নিয়ে সে কি করবে এখন? ওই বিশপ তার শত্রু না মিত্র? নতুন পথে তুলে দিয়ে সে অন্তরহীন হয়ে গেল। এখন এই অনভ্যস্ত দুর্গম পন্থায় পায়ে হেঁটে হেঁটে হোঁচট খেয়ে তার হাড়গোড় চূর্ণ হয়ে যায় যে। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, জ্যা নড়ে না, ওঠে না, মুখ তুলে তাকায় না কোনো দিকে। বাহ্য জ্ঞান শূন্য একেবারে। শূন্য বনভূমি, এ পথে লোক চলাচল বড় বিরল। হঠাৎ কিশোর কণ্ঠের আনন্দোচ্ছল সঙ্গীত শোনা গেল, যে অবশ্য শুনল না। কোনো কিছু শুনবার বা বুঝবার মতো অভিনিবেশ তার নেই এ মুহূর্তে। একটি 11-12 বছরের বালক, গানের ভাষা শুনে মনে হলো সে স্যাভয় প্রদেশের অধিবাসী। এই অঞ্চলের ছেলেরা শৈশবটা কোনো মতে পার করতে পারলেই বেরিয়ে পড়ে জীবিকার সন্ধানে, নিজের ভবিষ্যৎ নিজে গড়ে নেবার জন্য। এই ছেলেটি তাই বেরিয়েছে, যাবে ও ডি শহরে। প্রাণে অফুরন্ত আনন্দ, যেমনটা হওয়া উচিত এই বয়সে। সঙ্গীতের ঝংকারে পাহাড় বনে সেই আনন্দ ছড়িয়ে ছড়িয়ে সে ছুটে চলেছে শহরের দিকে। শুধু ছুটেই সে যাচ্ছে তা নয়, খেলতে খেলতে ছুটেছে। পকেটের 2 সাও মুদ্রাটা লুফতে লুফতে চলেছে, ছুটে দিচ্ছে উপরে, আবার নিপুণ হাতে ধরে ফেলছে শূন্যে থাকতে থাকতেই। যে ভেলজার গ্রহের ফের আর কি! ঝোপের আড়ালে বসে আছে যে। ঝোপের ওপাশ দিয়ে ছেলেটা ছুটতে ছুটতে যাচ্ছে। হঠাৎ এইখানে এসেই তার তাল কেটে গেল। যে মুদ্রাটা এ যাবৎ একবারও তার হাত থেকে ফসকায়নি, এইবার তা লুফে ধরতে সে পারল না। সাও মুদ্রাটা মাটিতে পড়েই গড়াতে লাগলো। ঝোপের ভেতর দিয়ে গড়াতে গড়াতে ও পিঠে চলে গেল, ঠিক যেখানে পাথরের ওপর পাথরের মূর্তির মতো নিস্পন্দ হয়ে বসে আছে জ্যা ভেলজা। সামনে কি একটা উজ্জ্বল বস্তু গড়িয়ে এলো দেখে, না ভেবে না চিন্তা করে একখানি পা তার উপর তুলে দিল জ্যা। এদিকে ডবল সাউটা হাত থেকে ফসকে গড়িয়ে যেতেই ছেলেটা গান থামিয়ে খুঁজতে শুরু করেছে তাকে। ঝোপের ভেতর ঢুকেছে তার মুদ্রাটি, এই পর্যন্ত নিজের চোখে দেখেছে সে, সুতরাং ঝোপটা তন্ন তন্ন করেছে খুঁজল। তারপর ঝোপের ভেতর না পেয়ে ঘুরে ঝোপের এপিঠে এলো। ওই যে ওই লোকটাই বুটের তলায় চকচক করছে না তার মুদ্রাটি? হঠাৎ জ্যা ভেলজাকে এই বিজন প্রদেশে ওভাবে বসে থাকতে দেখেই বালক একটুও ঘাবড়ে গেল না, বরং নির্ভয়ে তার সামনে এসে জোর গলাতেই বলল, ও মশাই, আমার ডবল সাউটার উপরে পা তুলে দিয়েছেন যে বড়, পা তুলুন, আমার মুদ্রামি নেই। জ্যা ভেলজা পূর্ববত বাহ্যজ্ঞান শূন্য। বালকের ধৈর্যচ্যুতি হলো। এখনও ডি শহর 9-10 মাইল। রাস্তায় দেরি করলে সন্ধ্যার আগে সে পৌঁছতে পারবে না। সে 2 হাত দিয়ে যার পিঠে ধরে ঝাঁকাতে লাগলো, পা সরান মশাই, পা সরান। কেমন লোক আপনি! এতক্ষণে জ্যা ভেলজার হুঁশ হলো। সে যেন ঘুম ভেঙে চমকে উঠল।
তাকিয়ে দেখে সামনে একরত্তি একটা ছোকরা তার শালের গুড়ির মতো পা দুখানা দু হাতে ধরে ঝাঁকুনি দিচ্ছে। সে ধমকে উঠে বলল, কে তুই? বালক বিশেষ গ্রাহ্য করল না সে ধমক, চটপট জবাব দিল, আমার নাম জারভেই। দেখতে ছোট্টটি বলে, সবাই আমাকে খুদে জারভেই বলে ডাকে। কিন্তু নাম দিয়ে করবেন কি? পা তুলুন, আমার অনেক দূর যেতে হবে। আমার ডবল সাউটা পায়ের তলায় চেপে রেখেছেন কেন? আবারও সে যার পা ধরে টানতে লাগলো। যার কণ্ঠ থেকে বেরুলো এক হুঙ্কার, তুই যাবি কি না? এবার বালক ভয় পেয়ে গেল। পা ছেড়ে দিয়ে এক লাফে 3 হাত পিছিয়ে এসে সভয়ে তাকালো জ্যার দিকে। এতক্ষণে নিজের অবস্থা সম্পর্কে সচেতন হলো ছেলেটি। জনমনুষ্য নেই কোনো দিকে, একান্ত নিরালা বনভূমি। সামনে এই মানুষটা, যাকে মানুষ বললেও চলে, রাক্ষস বললেও ভুল বলা হয় না। একে যে ঘাটাতে গিয়েছে কোন সাহসে! এ যদি এক্ষুনি তার গলাটি টিপে ধরে দম বার করে দেয়, কাকপক্ষীতেও সে জানতে পারবে না। সে আর তার ডাবল সাউয়ের মায়া করল না। পেছন ফিরে ডি শহরের দিকে চোচা দৌড় দিল। একবারও আর ঘাড় ফিরিয়ে দেখল না তাকিয়ে রাক্ষসটা করছে কি। রাক্ষস আবার নিজের চিন্তায় ডুবে গিয়েছে। খুদে জারভেই ঘটিত ব্যাপারটুকু তার মনের ভেতর তিলমাত্র দাগ কাটতে পারেনি। কি করে কাটবে? সজ্ঞানে তো এ কাজ করেনি সে। এখনও তার হুঁশ নেই যে তার পায়ের তলায় একটা ডবল সাউ মুদ্রা পড়ে আছে, পায়ের চাপে ক্রমশ বালিতে ঢুকে যাচ্ছে। একটু পরে আর সেটা দেখতেই পাওয়া যাবে না। কেমন করে এটা সম্ভব হলো? বিশপনা বলেছিলেন যে শয়তানের দাসত্ব থেকে কিনে নিয়ে তিনি যার আত্মাকে ভগবানের চরণে নিবেদন করেছেন। তবে দাসত্ব মুক্ত সেই আত্মা কেমন করে আবার শয়তানেরই ঈপ্সিত কার্যটি সমাধা করল, ভগবানের কথা একবারও চিন্তা না করে? এমনটা কখনো কখনো সত্যিই হয়। মন যে কাজের উপর বিমুখ, অভ্যাসের বশে দেহ সে কাজ যেন নিজের অগোচরেই করে যায়। যে কাজ করে বসে আছে 19 বৎসর নরকবাসের সংস্কারের বশে, সজ্ঞানে সে কাজ করবার মতো মনোবৃত্তি তার আর সত্যিই নেই। বিশপের হাতের স্পর্শ কাঁধের ওপর এখনো সে অবিরাম অনুভব করছে। সে কি পারে খুদে জারভেইয়ের একটা সাউ কেড়ে নিতে? সারাদিন ধ্যানস্থ হয়েই কাটল জ্যার। আকাশ যখন অস্ত সূর্যের রক্তালোকে রাঙিয়ে উঠেছে, তখন হঠাৎ সে উঠে বসল। একটা কি যেন সংকল্প তৈরি হয়ে গেছে তার মনের ভেতর। কিন্তু উঠে বসতেই পায়ের তলায় কি যেন একটা চকচক করছে, মুখ ভেঙচে উঠল তাকে। তাকে দেখে হঠাৎ সাপে কামড় দিয়েছে, তাকে যেন হঠাৎ সাপে কামড় দিয়েছে। এইভাবে সে চমকে দাঁড়িয়ে পড়ল। তারপর সাউটা বালির ভেতর থেকে তুলে নিয়ে 2 আঙ্গুলের ভেতর ঘুরিয়ে ঘুরিয়ে দেখল বেশ কিছুক্ষণ। তারপর খুদে জারভেই রবে হাহাকার করতে করতে সে তীর বেগে ছুটে চলল ডি শহরের দিকে। ছোট্ট শহর এম, লোকসংখ্যা 1002 মাত্র। অধিকাংশই একটা বিশেষ কুটির শিল্প অবলম্বন করে দিন গুজরান করে। শিল্পটি আর কিছু নয়, নানা রঙের পুঁতি তৈরি করা। ব্যবসাটি লাভজনক ছিল গোড়ার দিকে, কিন্তু দুর্দিন এলো। বাজারে হাতে গড়া পুঁতির প্রতিদ্বন্দ্বী দেখা দিল। বলের তৈরি পুঁতি হাতের কারিগরেরা হটতে লাগলো সে প্রতিযোগিতায়। এম শহরের মানুষের অন্নের অভাব দেখা দিল। এই সময়ে এই শহরে এলো সাধারণ একটা খাটিয়ে মানুষ। এক পুঁতির কারখানায় সাধারণ কারিগর হয়ে এসে ঢুকলো। কারবার তখন মুমূর্ষ। মালিকও মুনাফা পায় না, মজুরেরাও মজুরি পায় না। এই লোকটার মাথায় কি এক ফোন দিয়ে এলো! সে নতুনভাবে পুঁতি তৈরি করতে লাগলো। ঢের কম সময়ে অনেক ভালো জিনিস উৎপাদন করে সে সবাইকে দেখিয়ে দিল যে তার নতুন পদ্ধতি বড় কারো পছন্দ হলো না। তখন সে কিনে নিতে চাইল ছোট কারখানাটি। মালিক তক্ষুনি রাজি। কি জানি কি সূত্রে কিছু রূপোর বাসনকোসন ছিল লোকটির, তাই বেচে যা অর্থ পেল পড়তি দশার কারবারের দাম দেবার পক্ষে তা যথেষ্ট। কারখানার মালিক হয়ে বসবার পরে লোকটির নাম জানল শহরবাসী, মসিও মাদেলিন। নতুন পদ্ধতিতে কাজ শুরু করে মাদেলিন অল্প দিনেই কারবারটির চেহারা ফিরিয়ে ফেললেন। কলের পুঁতির ওপর টক্কর দিতে লাগলো তার হাতের পুঁতি। কারখানা বড় হতে লাগলো, নতুন নতুন লোক নিযুক্ত হলো। শহরের অন্য কয়েকটা কারখানায় এসে উপযাচক হয়ে তার সঙ্গে মিশিয়ে ফেলল নিজেদের। এম শহরের আর দৈন্যদশা রইল না। লোকের স্বাচ্ছল্য ফিরে এলো মুখের হাসি।
সবাই এক বাক্যে স্বীকার করে যে এ শুভ পরিবর্তনের জন্য সবটুকু ধন্যবাদ একটিমাত্র লোকেরই প্রাপ্য, সে লোক ওই মসিয়ে মাদেলিন। কৃতজ্ঞ নাগরিকেরা মাদেলিনকে শহরের মেয়র নির্বাচিত করল। শহরের কয়েক জায়গায় ছড়ানো মাদেলিনের কারখানা, প্রতি জায়গায় আছে পরিচারক বা পরিচারিকা। মাদেলিনের নির্দেশ মতো কাজ চালিয়ে যান তারা। মাদেলিন এখন সব জায়গায় সমান মনোযোগ দিতে আর পারেন না। তার কারণ আছে। ব্যবসা ছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ কাজ তার আছে। সে কাজ হলো সারা শহরের যাবতীয় দরিদ্র দুস্থ লোকের অভাব পূরণ। দরিদ্রেরা কেউ নিজে থেকে মেয়রের কাছে এসে দুঃখের কথা জানায়, কেউ নিজে থেকে আসে না। প্রথম শ্রেণীকে নিয়ে কষ্ট পেতে হয় না মাদেলিনের। যাকে যেমন প্রয়োজন অর্থ সাহায্য দিয়ে দিলেই হলো। মুশকিল হলো দ্বিতীয় শ্রেণীটিকে নিয়ে। এরা সেই জাতীয় লোক যারা চুপি চুপি না খেয়ে শুকিয়ে মরবে, কিন্তু মুখ ফুটে কাউকে বলবে না আমায় কিছু দাও। এসব লোক কি তা বলে না খেয়ে মরবে? তা তো হতেই পারে না। তারা যদি সাহায্য নিতে না আসে, সাহায্য পৌঁছে দিতে হবে তাদের ঘরে। কে কোথায় অভুক্ত অভাবগ্রস্ত আছে খুঁজে বার করে সাহায্য পৌঁছতে হবে ঠিক জায়গায়। এই কাজেই মাদেলিনের বেশিরভাগ সময় যায়, কারণ এই কাজে চর নিয়োগ করা যায় না। চরেরা দরিদ্রের আত্মমর্যাদায় আঘাত না দিয়ে কাজ করতে পারবে না। কাজেই প্রতিটি দুস্থদের সন্ধান এবং অভাবমোচন মাদেলিনকে একা করতে হয় নিজের হাতে। অনেক সময় দুস্থ লোকটি জানতেও পারে না সাহায্য এলো কোথা থেকে, কী সূত্র ধরে। অবশ্য শেষ পর্যন্ত তার অনুমান ঠিক জায়গাতেই গিয়ে পৌঁছায়, কারণ দিন দুঃখীর বান্ধব অমন দয়াল মানুষ শহরে তো একজনই আছেন। গোপনে সাহায্য পৌঁছাবার জন্য অনেক সময় মাদেলিনকে দরজা ভেঙে লোকের ঘরে ঢুকতে হয় তার অনুপস্থিতির সুযোগ নিয়ে। সে হয়তো বাড়ি ফিরেই দেখল তালা ভাঙা, চুরি হয়ে গেছে অনুমান করে সে হয়তো চেঁচামেচি করে পাড়ার লোক জড়ো করে ফেলল। কিন্তু সবাই মিলে ঘরের ভেতর ঢুকলো তখন অবাক হয়ে দেখল যে ঘরের কোনো জিনিস তো চুরি যায়নি, উল্টো চোর টেবিলের উপর রেখে গেছে একটি জলজলে স্বর্ণমুদ্রা। বিনা বাক্য ব্যয়ে সব লোক ঘরে ফিরে যায়, নীরবে একজন লোকের উদ্দেশ্যে মাথা নুয়ে। এরই সাথে শেষ হলো লা মিজারেবলের তৃতীয় পর্ব। চতুর্থ পর্ব শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।